নীলিমা, আর দেরি করিস না। মাঠের শেষ মাথায় কুঁড়ে ঘরটা ছাড়া এই প্রবল বৃষ্টিতে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই রে। দ্রুত দৌড়া। পাহাড় চলছে না রোহন, রাস্তাটা একেবারে কাদায় ভরে গেছে, জুতোটা প্রতিবারই কাদায় আটকে যাচ্ছে। তুই বরং আগে যা, আমি কি আর পারবো? আরে কি যাতা বলছিস? আয় আয়, হাতটা ধর আমার। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকলে তো তোর ঠান্ডা লেগে যাবে। দেখ, ঘরটাতে আলো জ্বলছে, মানে কেউ নিশ্চয়ই আছে। চল। কে কে ওখানে? এত রাতে বৃষ্টির মধ্যে কারা এলো? ঠাকুমা, ভয় পাবেন না, আমরা এই গ্রামেরই ছেলে মেয়ে। কলেজ থেকে ফেরবার পথে বৃষ্টির জন্য একেবারে ভিজে গেছি। আপনার বারান্দাটুকু ছাড়া আর কোনো পথ খুঁজে পেলাম না। আরে বাবা, তোরা তো ভিজে একাকার হয়ে গেছিস। এত বৃষ্টির মধ্যে কি ভিজে ফিরা যায়? তাড়াতাড়ি ভেতরে আয়, ভেতরে আয়। এই নে, তোয়ালে আর গামছাটা দিয়ে গাটা ভালো করে মুছে নে। আর নীলিমা, তুই এই শুকনো কাপড়গুলো বদলে নে। তোর শাড়িটা ভিজে ভারী হয়ে সেটে আছে, না হলে শরীর খারাপ করবে। অনেক ধন্যবাদ ঠাকুমা, আপনি না থাকলে আজ কি যে হতো। আপনি খুব ভালো। ভালো আর কি মা, আমি তো বাড়িতে একাই থাকি। তোদের মতো অমন হাসি খুশি ছেলে মেয়ে দেখলে আমার নিজের নাতি নাতনির কথা মনে পড়ে। আপনি কি এখানে একাই থাকেন ঠাকুমা? এই মাঠের মাঝে একা থাকাটা কি নিরাপদ? আপনার ভয় করে না? নিরাপদ অনিরাপদ কি বাবা, এই গ্রামের মানুষ সবাই আমায় চেনে। তাছাড়া এই মাঠ, এই গাছপালার বৃষ্টির শব্দ, এরাই তো আমার সবটুকু সঙ্গী। অনেক বছর হলো একা থাকাটাই আমার অভ্যেস হয়ে গেছে। ঘরটা বড্ড ছিমছাম ঠাকুমা, কিন্তু বড্ড বেশি একা মনে হচ্ছে সবকিছু। একাই তো মা, তবে তোরা আজ এসে আমার একঘেয়েমিটা কাটিয়ে দিলি। ঠিক বলেছেন ঠাকুমা, আজকে আমরা এসে আপনার একঘেয়েমিটা কাটালাম, কিন্তু আপনার হাতের রান্নার গন্ধ তো আমাদের খিদেটাও বাড়িয়ে দিল। সব শেষ হয়ে গেল মালতী। সারা বছর যে জমানো টাকা দিয়ে বীজ আর সার কিনেছিলাম, এই অঝোর বৃষ্টি আর পোকার আক্রমণে সবটাই জলে চলে গেল। এবার সংসার চালাবো কি করে? আমিও তো দেখছি সারাদিন তোমার মুখটা ভার হয়ে আছে, কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কি করে চলবে? অভাব তো আর ডেকে আসে না। সে তো জানি, কিন্তু উপায় কি? ধার দেনা করে যেটুকু চাষ করেছিলাম তাতে যে লোকসান হয়েছে তা শোধ করতে গেলেই আমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। গ্রামে তো কাজও তেমন নেই যে বাড়তি কিছু আয় করব। দেখো, আমি ভাবছিলাম অন্য কিছু। আমাদের এই গ্রামের পাশ দিয়ে তো শহরের দিকে যাওয়ার রাস্তা। আমি ভাবছি কাল থেকে আমরা একটু বাইরে বেরিয়ে দেখি না কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। হয়তো নতুন কোনো ভাগ্যও খুলতে পারে। তুমি কিসের কথা বলছো? আমাদের তো আর বড় কোনো ব্যবসা করবার মতো পুঁজি নেই। তাছাড়া আমরা তো চাষি, কৃষিকাজ ছাড়া তো আর কিছু বুঝি না। তাতেই বা অসুবিধে কি? পুঁজি না থাকলেও শ্রম আর বুদ্ধি দিয়েও তো অনেক কাজ শুরু করা যায়। তুমি দক্ষ হাতে কাজের পটু, আমি অন্য কোনো পরিশ্রমের কাজ খুঁজে নিতে পারি। অভাব থেকে বাঁচতে হলে আমাদের নিজের চেনা গণ্ডির বাইরে নতুন সুযোগ খুঁজতে হবে। তুমি যে কথা বলছো তা শুনে ভালোই লাগছে, কিন্তু শুরু করব কিভাবে? আমাদের মতো মানুষের জন্য কি বাইরে বড় কোনো সুযোগ আছে? চেষ্টা না করলে বুঝবো কি করে? অন্তত বসে থেকে আক্ষেপ করার চেয়ে কিছু একটা করা তো ভালো। চলো অন্তত একটা কিছু চেষ্টা করে তো দেখা যাক। তুমি ঠিকই বলেছো মালতী। বসে থেকে আক্ষেপ করবার চেয়ে কিছু একটা করা অনেক ভালো। চলো, কালকে সকাল থেকেই আমরা কাজের খোঁজে গ্রামে বা একটু দূরের শহরের দিকে বেরিয়ে পড়ব। ঠাকুমা, এটা কি অদ্ভুত স্বাদ! আমি সত্যি বলছি, কোনো নামকরা হোটেলের খাবারেও আমি এমন স্বাদের ডাল বা সবজি কোনো দিন পাইনি। আপনার হাতের রান্নায় যেন জাদু আছে। রোহন ঠিকই বলেছে ঠাকুমা, এই রান্নায় কোনো কৃত্রিমতা নেই, আছে এক অদ্ভুত আন্তরিকতা। আমার তো মনে হচ্ছে আমি যেন অনেক দিন পর নিজের মায়ের হাতের রান্না খেলাম। তোরা বলছিস তাই আমার এই বয়সে এসে বুকটা ভরে যাচ্ছে। বাড়িতে তো একলা থাকি, নিজের জন্য রাঁধলে তো আর এত মন দিয়ে রাঁধা হয় না। আজ তোরা এসেছিস, তোদের মুখে খাবার তুলে দিয়ে অনেক দিন পর আমার মনে হচ্ছে আমি কারোর জন্য কিছু করতে পারছিস। কিন্তু ঠাকুমা, আপনার এত গুণ, অথচ আপনি কেন এমন একা একা এই মাঠের মাঝে পড়ে থাকেন? এই একঘেয়েমি আপনার শরীরে মনে প্রভাব ফেলে না? বড্ড ফেলে বাবা, মাঝে মাঝে ঘরটা যেন গিলে খেতে আসে। ছেলে মেয়েরা শহরে কেউ খোঁজ নেয় না। এই মাঠ, বৃষ্টি আর আমার রান্না বান্না, এরাই তো আমার সঙ্গী। মানুষ তো একা বাঁচে না রে।
কিন্তু ভাগ্যের লিখন তো আর এড়ানো যায় না। আপনারই একাকিত্ব আর নেই ঠাকুমা, আমরা থাকতে আর আপনাকে একা বোধ করতে দেব না। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার এই হাতের রান্না অনেকের কাছে পৌঁছে দিলে কেমন হয়? আমি আমি এক সাধারণ বৃদ্ধা, আমার রান্নার কে খাবে, কে পাত্তা দেবে? পাত্তা কেন দেবে না? স্বাদের কদর সবাই বোঝে ঠাকুমা। আপনি যদি কেবল আপনার রান্নার জাদুটা আমাদের হাতে তুলে দেন, তবে দেখবেন গ্রাম ছাড়িয়ে আশেপাশের মানুষও আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তোরা খুব ভালো, তোদের এই কথাগুলোই আমার জীবনের অনেকটা শূন্যস্থান পূরণ করে দিল। আমি তো আর নতুন কিছু চাই না মা, শুধু একটু মানুষের সঙ্গে মিশে থাকতে চাই। অবশ্যই পারবেন ঠাকুমা, আপনি শুধু মানসিকভাবে একটু প্রস্তুত থাকুন, এরপর কি করতে হবে তা আমরাই ঠিক করব। এই জায়গাটা দেখো নীলিমা, গ্রামের মূল মোড়ের একদম কাছে, অথচ বেশ ছায়া ঢাকা আর নিরিবিলি। এখানে একটা ছোট্ট দোকান দিলে পথচারীদের নজর পড়বেই পড়বে। জায়গাটা সত্যি চমৎকার রোহন। এই বাঁশঝাড়গুলো নিচে একপাশে যদি একটা মাচা পেতে বসার জায়গা করি আর অন্য পাশে রান্নার জায়গাটা রাখি, তবে সুন্দর লাগবে। তবে মাটিটা একটু উঁচু করতে হবে। আর জানিস, ঠাকুমা যখন জানতে পারবেন যে তার রান্নার কদর করার জন্য আমরা এত বড় একটা পরিকল্পনা করছি, উনি যে কত খুশি হবেন। উনি তো এতদিন একাকিত্বেই দিন কাটিয়েছেন, এখন থেকেই দোকান হবে ওনার নতুন জগৎ। ঠিক বলেছিস। আর এই পুরনো গাছটার ডালে একটা ছোট্ট সাইনবোর্ড ঝুলিয়ে দেব। মানুষ যখন দেখবে দোকানের নাম আর মাধবী ঠাকুমার রান্নার সুগন্ধ পাবে, তখন তারা না এসে পারবে না। নিশ্চয়ই, রাঘবদার মালতীদিও তো কাজের সন্ধানে আছে। আমরা তাদের এই প্রকল্পে যুক্ত করলে তাদের অভাবটাও ঘুচবে আর আমরাও দক্ষ সঙ্গী পাবো। হ্যাঁ একদম। তবে আমাদের এই কাজটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে। রাঘব আর মালতীর সাহায্য নিতে পারি, ওরা খুব দক্ষ হাতে বাঁশ আর কাঠের কাজ করতে পারে। ওরা আমাদের সাথে থাকলে কাজটা অনেক দ্রুত আর সুন্দরভাবে শেষ হবে। একদম ঠিক, তুই কাঠ আর বাঁশ জোগাড় করার দায়িত্বটা নে, আমি এই জমিটা ঝোপঝাড় মুক্ত করার ব্যবস্থা করছি। দেখিস রোহন, এই জায়গাটা একদিন আমাদের গ্রামের সবচেয়ে জনপ্রিয় আড্ডার জায়গা হবে। চমৎকার আইডিয়া। আমি তাহলে কালই রাঘবদার সাথে কথা বলবো। আর দেখো নীলিমা, এই জায়গাটা পরিষ্কার করতে আমাদের অন্তত 2-3 দিন সময় লাগবে। বাঁশের খুঁটি দিয়ে কাঠামোটা বানিয়ে নিলে খুব কম খরচে একটা দারুণ লুক আসবে। শুভ সকাল রাঘবদা, মালতীদি। খুব সকালে চলে এলাম, আশা করি বিরক্ত করছি না। আরে নীলিমা, বিরক্ত কিসের? বলো বলো, এত সকালে হঠাৎ কি মনে করে আমাদের এখানে? বস নীলিমা বস, তা সব ভালো তো? সবই ভালো দিদি। আসলে কাল রাতে রোহন আর আমি একটা দারুণ সিদ্ধান্ত পৌঁছেছি। গ্রামের পাশে ওই বাঁশবাগানে একটা ছোট্ট খাবারের দোকান খোলার কথা ভাবছি, যেখানে মাধবী ঠাকুমার হাতের রান্না বিক্রি হবে। মাধবী মাসিমার হাতের রান্না? ওটা তো অমৃত। কিন্তু তোমরা হঠাৎ এমন একটা বড় পরিকল্পনা করলে কেন? ঠাকুমা তো একা মানুষ, ওর একাকিত্ব ঘোচানোর জন্য আর আমাদের গ্রামটাতেও ভালো কোনো খাবারের জায়গা নেই, তাই এই উদ্যোগ। তোমাদের সাহায্য ছাড়া তো এগোতে পারছি না, একা হাতে তো সম্ভব নয়। এ তো খুব ভালো খবর, কিন্তু আমাদের দিয়ে কি হবে রে, আমরা তো চাষি। রাঘবদা, আপনার কাঠের কাজের হাত এত চমৎকার, দোকানের মাচার কাঠামোটা আপনার মতো আর কেউ বানাতে পারবে না। আর দিদি, রান্না বান্না সামলানোর পাশাপাশি তুমি যদি ঠাকুমাকে একটু সাহায্য করো, তবে ওনার চাপটাও কমবে। তোমরা কি আমাদের সঙ্গে যোগ দেবে? দেখো মালতী, আমি তো কাজই খুঁজছিলাম। নীলিমা যেটা ভাবছে তাতে আমাদের একটা স্থায়ী কাজের জায়গা হতে পারে। আমিও সেটাই ভাবছি রাঘব। মাধবী মাসিমাকে তো আমরা সবাই চিনি, ওনার রান্নার খ্যাতি তো পুরো গ্রামে। আমরা যদি এই দোকানটাকে সফল করে দিতে পারি, তবে আমাদের নিজেদের একটু আর্থিক সচ্ছলতা আসবে। অবশ্যই নীলিমা, তুমি আজই আমাদের বাঁশ আর কাঠ জোগাড়ের হিসেবটা দাও। আমি কথা দিচ্ছি 2 দিনের মধ্যে একটা চমৎকার কাঠামোর রূপ নিয়ে নেব। আর ঠাকুমার রান্না তদারকি করার দায়িত্বটা আমার ওপর ছেড়ে দাও, আমরা সব গুছিয়ে নেব। তোমাদের এই ইতিবাচক সাড়াতে আজ আমি নিশ্চিন্ত হলাম। আজ বিকেলেই আমরা বাঁশবাগানে কাজ শুরু করছি, তোমরা থেকো কিন্তু। রাঘবদা, এই মাচাটা কি একটু বেশি নিচু হয়ে গেল না? লোক বসলে তো অসুবিধা হতে পারে। আরে রোহন, আমি মাটির উপর থেকে 1.5 হাত দূরে বেঞ্চটা বানাচ্ছি ওপরে। তাতে বসলে লোকজনের হাঁটু খুব আরাম পাবে। তুই বরং ওই বাঁশের কঞ্চিগুলো দিয়ে ছাউনিটা এমনভাবে বাঁধ যেন বৃষ্টির জল এক বিন্দু ভেতরে না ঢোকে। আমি একটা বড় মাটির উনুন তৈরি করছি আজ ভোরবেলা, ঠাকুমার রান্নাটা যাতে একদম নিখুঁত হয় সেদিকেই নজর থাকবে।
দারুণ মালু দিদি, এই উনুনটার পাশে যদি একটা ছোট তাক বানিয়ে দিই তবে সব মশলার কৌটো রাখা সহজ হবে। হ্যাঁ, আমি সেটা করে দিচ্ছি। হ্যাঁ, আমার কাছে কিছু শক্ত কাঠের টুকরো আছে, ওগুলো দিয়ে খুব সুন্দর একটা তাক বানানো যাবে। আর শোনো, দোকানের চারপাশটা যদি একটু সাজাই, কিছু বুনো ফুল আর লতানো গাছ লাগিয়ে দিলে পরিবেশটা আরো ঘরোয়া লাগবে। কি বুদ্ধি তোর! মানুষ তো শুধু পেটের খিদে মেটাতে আসে না, মনের আরামও খোঁজে। আপনারা ঠিকই বলছেন। আমি আজকে বিকেলে গ্রাম থেকে কিছু রঙিন কাগজ আর পুরনো দড়ি নিয়ে আসবো লণ্ঠন ঝোলাবার জন্য। আজকের মতো কাঠামোর কাজ শেষ হলে আমরা সবাই মিলে একবার বসে দেখব কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা। দেখুন রাঘবদা, ওই কোণের দিকটা কি আরেকটু বাড়িয়ে নেওয়া যায় না? ভবিষ্যতে ভিড় বাড়লে একটু বাড়তি জায়গারও দরকার হবে। তোর কথা মন্দ নয়। ঠিক আছে, কালকে সকালেই আমরা ওই দিকটা বাড়িয়ে নেব। আমাদের এই পরিশ্রম নিশ্চয়ই বিফলে যাবে না। ঠাকুমা যখন দেখবেন তার রান্নার জন্য এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, ওনার চোখে জল আসবে। ঠিক বলেছ মালু দিদি, ওর মুখেই তো আমাদের ব্যবসার সবথেকে বড় বিজ্ঞাপন। চলো সবাই, আর একটু কাজ বাকি আছে, আজ যেন দোকানটা পুরো তৈরি হয়ে যায়। অবশ্যই, আমার হাতুড়ি বাটাল আর রোহনের বাঁশের কাজ মিলে আজকে ইতিহাস তৈরি করবে। ঠাকুমা, তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। গ্রামের ওই বাঁশবাগানের কাছে আমার একটা খাবারের দোকান তৈরি করেছি, আর সেখানে তোমার হাতে রান্না হবে প্রধান আকর্ষণ। সত্যি বলছিস নীলিমা? আমার হাতের রান্না বিক্রি হবে? কিন্তু আমি তো সাধারণ মানুষ, লোকে কি আসবে আমার রান্না খেতে? তুমি কি জানো না তোমার রান্নার স্বাদ কেমন? রোহন আর আমি তো মুগ্ধ। আমাদের সঙ্গে রাঘবদার মালতী দিয়েও আছে, ওরাই সব গুছিয়ে দিচ্ছে। তুমি শুধু মন দিয়ে রান্না করবে, বাকি সব দায়িত্ব আমাদের। তোরা যে আমার এই একঘেয়ে জীবনটা, একাকী জীবনটাতে এত বড় আশা আনছিস, আমি ভাবতেও পারিনি। আমার তো কেউ নেই, এই ভালোবাসাই প্রাপ্তি। তুমি ঠিকই বলেছো ঠাকুমা, তুমি এতদিন একা ছিলে, কিন্তু এখন থেকে সেটা আর হবে না। দোকান খুললে প্রতিদিন কত মানুষ আসবে, সবাই তোমার সাথে কথা বলবে, সময়টা আনন্দে কেটে যাবে। সত্যি তাই, মানুষ এলে মনটা সজীব থাকে। আমি তো গত কয়েকটা বছর কেবল দেওয়ালের দিকে তাকিয়েই কাটিয়েছি। এখানে নতুন এক উদ্যোগে শরিক হতে পারবো ভেবে খুব আনন্দ হচ্ছে। অবশ্যই, আর তোমার রান্নার সুবাসে পুরো গ্রাম মেতে উঠবে। তুমি শুধু কাল থেকে আমাদের সঙ্গে রান্নার প্রস্তুতির দিকে নজর দিও। অবশ্যই দেব। কি কি রাঁধতে হবে সব আমি আজই ভেবে রাখছি। তোরা আমার একঘেয়েমিটা তো কেবল দূর করিসনি, আমার জীবনটাকে নতুন করে বাঁচার রসদ দিলি। আমরা তো কেবল উপলক্ষ মাত্র ঠাকুমা, তোমার হাতের গুণে আজ পুরো এলাকা আলোকিত হবে। আচ্ছা, আমি তৈরি থাকবো। তোমরা যেভাবে আমার পাশে দাঁড়ালে আমি কৃতজ্ঞ। আমার এই কুঁড়ে ঘরের বাইরে যে আমরা একটা পরিপাটি জায়গা গড়ে উঠবে আমি তো ভাবতেই পারিনি। তোরা এত খাটলি। এটা শুধু আপনার জন্যই সম্ভব হয়েছে ঠাকুমা। দেখুন, দোকানটা আপনার রান্নাঘর থেকে একদম কাছে, তাই কোনো কষ্টই হবে না। ঠিক ধরেছিস রোহন। ঠাকুমা, আমি আর মালতীদি টেবিলগুলোতে নতুন গামছা পেতে দিয়েছি, আর রান্নার বাসনগুলো সব পরিষ্কার করে ফেলেছি। আমি একদম সকালবেলা সব মশলা বেটে তৈরি করে রেখেছি। আজ প্রথম দিন, তাই সবার নজর কাটতে হবে। আমি খুঁটিগুলো সব নতুন করে বেঁধে দিয়েছি, বেশ মজবুত হয়েছে। এখন তো শুধু খরিদ্দার আসার অপেক্ষা। রান্না তো প্রায় হয়ে এলো, এমন সুগন্ধ বেরোচ্ছে যে আমার লোভ লাগছে। ঠাকুমা, আপনার হাতের রান্নার গন্ধ তো এই পুরো গ্রামে ছড়িয়ে পড়বার মতো। মানুষ তো সুগন্ধেই ছুটে আসবে। একদম। আজ উদ্বোধনের জন্য আমরা সব প্রস্তুত করছি। রাঘবদা, আপনি কি বাইরের সাইনবোর্ডটা ঠিকমতো ঝুলিয়েছেন? হ্যাঁ নীলিমা, একদম সদর রাস্তার মোড় থেকে দেখা যাবে। সবাই দেখেই বুঝে যাবে এখানে ভালো খাবার পাওয়া যায়। আমার খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে কাজটা করছি। একা একা যে কত সমস্যা হতো তা নিমেষেই দূর হয়ে গেল। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা। এতদিন একা কেবল একঘেয়েমি দীর্ঘশ্বাস ছিল, আজ চারপাশটা কত প্রাণবন্ত। চলো সবাই, আর দেরি নয়, সবাই মিলে এবার উদ্বোধনটা করে ফেলি। এই দোকান কেবল একটা ব্যবসায়িক উদ্যোগ নয়, এটা আমাদের বন্ধুত্বের প্রতীক। আরে বাহ, এত সুন্দর রান্নার গন্ধ পাচ্ছি থেকে। নতুন কিছু খুললো নাকি মোড়ে? হ্যাঁ ভাই, আজই উদ্বোধন হলো। আপনি চাইলে ভেতরে গিয়ে বসতে পারেন। একদম ঘরোয়া পরিবেশে গরম খাবার পরিবেশন করছি। বাহ বাহ বাহ, বেশ চমৎকার সাজিয়েছো। আমি শহরে কাজ করি, রোজ বাইরে বাসি খাবার খেয়ে পেটটা একদম অচল হয়ে গেছে। আজকে দেখি ঠাকুমার হাতের রান্না কেমন।
এই নিন ভাই, ঠাকুমার হাতের ডাল আর আলু পোস্ত, খেয়ে দেখুন তো। উফ, কি বলবো, এমন স্বাদ তো আমি বহুদিন কোথাও পাইনি। এই ডালটার পোস্তটা একদম মায়ের হাতে রান্নার কথা মনে করিয়ে দিল। আপনারা কি রোজ এভাবে খাবার পরিবেশন করেন? হ্যাঁ ভাই, আমরা এখন থেকে প্রতিদিন এখানে দুপুর আর বিকেলে ভালো খাবারের ব্যবস্থা রেখেছি। বিশেষ করে ঠাকুমা যখনই যা রাঁধেন তার স্বাদটা আলাদাই। দারুণ! আপনাদের এই উদ্যোগটা তো খুব দারুণ ছিল। গ্রামের মাঝখানে এমন একটা জায়গা যেখানে তৃপ্তি করে খাওয়া যায়, সেটা সত্যিই খুব বড় পাওয়া। আমি এখন থেকে প্রতিদিন অফিস যাবার পথে এখানেই খাবো। হ্যাঁ, আমি সাধারণ মানুষ বাবা, তোমরা পেট ভরে খাচ্ছ দেখে আমার আনন্দ হচ্ছে, আমার রান্না সার্থক। ঠাকুমা দেখুন তো, আজ কজন মানুষ আপনার রান্নাকে তৃপ্ত হলো? আপনার কষ্টের দিন কি আর রইলো? সত্যি মালতী, এতদিন যে একাকিত্ব আমায় কুড়ে খেত, আজ এই মানুষগুলোর সাথে কথা বলে সব উবে গেল। আমি খুব খুশি। রোহন, দেখ তো কত মানুষ আসছে। আমাদের হিসেব আর সামলানো যাচ্ছে না, কিন্তু এই ব্যস্ততাটুকুই তো আমাদের সাফল্য। একদম। রাঘবদা, আপনি আরেকটু জায়গা বানাবার ব্যবস্থা করবেন নাকি? হ্যাঁ, যেভাবে ভিড় বাড়ছে তাতে তো জায়গাটা খুব দ্রুত ছোট হয়ে যাবে। সে আমি কালকে সকালই করে ফেলবো। এমন আনন্দের ব্যস্ততা তো আমাদের জীবন আগে তো হয়নি কোনোদিন। আজকের দিনটা যে আমার জীবনের শেষ এতটা আনন্দের দিন হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার মনে হচ্ছে আমার যেন নতুন করে জন্ম হলো। আজকে এই উপার্জনের হিসেবটা রোহন করছিল। সব খরচ বাদে যা লাভ হয়েছে তা দিয়ে আগামী কয়েক মাসের আমাদের এই অভাবের সংসারটা অনায়াসে চলে যাবে। মাধবী মাসিমা, আপনার রান্নার জাদু আর আমাদের এই সম্মিলিত চেষ্টাই আজকে জয়ী হয়েছে। তুমি ঠিক বলেছ রাঘব, মাধবী দিদির হাতের রান্নার সুখ্যাতি এখন সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। মানুষ শুধু খেতে আসছে না, এই দোকানে এসে তারা এক টুকরো প্রশান্তি খুঁজছে। আমরা নিজেদের ঘরগুলোর নীরবতার এখন আর কষ্ট দেয় না। সবচেয়ে ভালো লাগছে যখন দেখি ঠাকুমা একা একা বাড়ির দাওয়ায় না বসে এই মানুষগুলোর সঙ্গে হেসে হেসে কথা বলছে। ঠাকুমা, আপনার এই একঘেয়েমিটা তো এখন আমাদের গল্পের পাতায় রূপকথা হয়ে গেল। কেবল একঘেয়েমি নয় নীলিমা, এই দোকান আমাদের শিখিয়েছে একা লড়াই করবার চেয়ে দলবদ্ধভাবে পথ চলা অনেক সহজ। রাঘবদা আর মালতীদির মুখে আজকে যে হাসি দেখছি, সেটা তো আমাদের ব্যবসার লাভের চেয়েও অনেক বড় পাওনা। তোরা আমার ছেলে মেয়ের মতো। আমার এই কুড়ে ঘরটা আজ আর পরিত্যক্ত নয়, আজ এটা একটা মিলন কেন্দ্র। আমার আর কোনো ভয় নেই, অভাব নেই, কারণ তোরা পাশে আছিস। মাধবী দিদি, আমরা তো আপনার কাছে ঋণী। আপনি আমাদের এক নতুন বাঁচবার প্রেরণা দিয়েছেন। হ্যাঁ, আর এই দোকানটা শুধু খাবার জায়গা নয়, এটা আমাদের বেঁচে থাকার রসদ। কাল আবার নতুন ভোরে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করব।